আলোচনার বিষয় যে জুলাই নিয়ে বিতর্ক। আপনি নিশ্চয়ই ঘটনাটি জানেন, সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে, সব জায়গায় এটি নিয়ে আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতিও বক্তব্য দিয়েছেন, কালকেই বলেছেন তিনি ব্যথিত, নাস্তানাবুদ হয়েছেন বিদেশি অতিথিদের সামনে এই ধরনের ঘটনা কেন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এনসিপি নেতারা কথা বলেছেন, সবাই। মানে জুলাই আসলে কার, জুলাই নিয়ে এত বিতর্ক কেন এখনো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মানে সাধারণত অবদান বিতর্কটা বাংলাদেশে নতুন কিছু না। ৭১-এর যুদ্ধ যদি দেখবেন যে শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ সেই পথে কি হাঁটছে সব? মানে জাতির খাইসলত তো আপনার সাডেনলি ওভারনাইট মানে বদলানোর কোনো বাস্তবতা নাই। এটা তো এমন না যে আপনার একটু ফু দিয়ে দিলেন, একটু দুইটা সূরা পড়ে আর হলো জিনভূত চলে গেল আর কি জাতির ঘাট থেকে। বলছেন সে কথাটি গলকে আক্তার আহমেদ ঠিক একই কথাই বলেছেন। এবং এখন হচ্ছে আমি যেটা বলেছি যে একটা তদন্ত কমিটি করা দরকার যে এই ঘটনাটা কেন ঘটলো। এবং এটা তো একটা ঘটনা না, গত ৩-৪ দিনে মানে ৩-৪ তারিখে ক্যাম্পাসগুলোতে আমরা যে ভায়োলেন্স দেখলাম, যারা ১৭ বছর একসাথে ছিলেন, একসাথে লড়াই করেছেন কাঁধে কাঁধ মিলায়ে, সেই আওয়ামী হেলমেট বাহিনী যাদের সাথে তারা লড়াই করেছিলেন তারা ফিরে আসছে। এবং কি কি তুচ্ছ ঘটনা নিয়ে এই কাণ্ডগুলো ঘটেছে দেখেন। সূত্রপাত হয়েছে ফিরে আসছে হেলমেট বাহিনী কোথায় ফিরে আসছে? এই যে ঢাকার রাজপথে, ঢাকা আলিয়াতে মারামারির সময় দেখলাম আর কি আপনার ঢাকা আলিয়া দখলের সময়। এবং দেখেন কি তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের এক্সিবিশন, তারা কি ছাত্রদল বা বিএনপিতে যোগ দিয়েছে? আপনারা সেটা বলতে চাচ্ছেন? বিএনপির তো মানে এই যে নয়ন, সে তো যুবদলের নেতা। তো মানে হেলমেট বাহিনী যার নেতৃত্বে নামলো ঢাকা আলিয়ার সামনে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিষয়টা কি, শিবিরের এক্সিবিশনে একটা টপিক দিয়েছে তারা যে আওয়ামী আমলে বিচারিক হত্যাকাণ্ডের শিকার যারা, সেখানে তারা জামাত নেতাদের ছবিও দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও তারা দিছে। এখন ছাত্রদলের পোলাপান এসে বলতেছে আমার নেতার ছবি এখানে দিছেন কেন? মানে সালাউদ্দিন কাদের চৌধুরী কি প্যাটার্ন করা নাকি? বিএনপি কি প্যাটার্ন করছে নাকি? ট্রেড লাইসেন্স করা কিনা যে এই নামটা এই কোম্পানি ছাড়া এই নাম কেউ মুখে নিতে পারবে না, কেউ তুলতে পারবে না, এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না। রাজনীতির বিষয়ে তারা বোধ করেছে। আপনার ভালো না লাগলে আপনি আরেকটা করেন না, আরেকটা এক্সিবিশন করেন, আরেকটা প্রতিবাদ করেন, সেটা নিয়ে তুলকালা মারামারি করে টোরে আবার কাউন্টার শিবিরও এটার যা রিয়াকশন দেখানো সেটা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্রান্সফার হবে আপনি জানেন, পুরাতন আমলে অনেক আগের প্ল্যান, নদীর ওই পারে ৪,০০০ কোটি টাকার এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, যেটা ধাপে ধাপে ১০০ কোটি টাকার রিসেন্ট কাজটা যাচ্ছে, এরপরে এটা আরো বাড়বে। সেইটা নিয়ে আপনার সংসদ, জগন্নাথ নির্বাচিত সংসদ বিশ্ববিদ্যালয়ের, তারপরে হচ্ছে ইনকিলাব মঞ্চ, শিবির, সাধারণ ছাত্রছাত্রী সবাই চাচ্ছে এই কাজটা সেনাবাহিনী করুক। সেনাবাহিনীকে দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করানো উচিত কিনা এটা আর একটা আলাদা তর্ক, কিন্তু তারা চাচ্ছে এটা হোক এখানে, তাহলে চাঁদাবাজি থাকবে না এবং কাজটা প্রফেশনালি হবে, ভালো হবে বলে তারা বোধ করছে। ছাত্রদল এটা ভিন্ন জিনিস চাচ্ছে, এটা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। এবং দেখেন যে নির্বাচিত ছাত্র সংসদের জিএস এজিএসকে কীরকম মানে পাবলিকলি আপনার মারধর করা হয়েছে, তারা চিকিৎসা নিতে গেছে, হাসপাতালে নিয়ে মারধর করেছে। এইটা সূত্রপাতে দেখেন ঢাকা আলিয়া দখল করতে আসছে যুবদল ছাত্রদলের লোকজন এসে পুরো হেলমেট পরে। এরপরে ঢাকা কলেজে শহীদ পরিবারের সাথে শিবিরের দোয়া মাহফিল, ওখানে ব্যানার টানায় মারামারি। তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়, তুলারাম কলেজ নারায়ণগঞ্জে। তাহলে আপনি এই যে গতকালকের বিব্রতকর ঘটনাগুলো ঘটেছে, এটা তো শুধু গতকালকেই শুরু হয় নাই, এটা তো সিরিজ আকারে চলছে। এবং এই কাজগুলো কারা করলো, প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারির সূত্রপাতগুলো কারা করছে, কি কারণে করতেছে? এখন এই বিষয়গুলো যদি বড় দল আকারে বিএনপি অ্যাড্রেস না করে, তার ছাত্র সংগঠনকে যদি সে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমাদের কাছে কি চিত্র চলে আসছে? দুই বছরের ব্যবধানে আমরা হেলমেট বাহিনী দেখলাম, আমরা দেখলাম দা, রামদা, কিরিচ, দেশীয় অস্ত্র, এগুলো নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা দেখার পরে আমাদের কিন্তু 2 বছর আগে জুলাইয়ের কথা মনে পড়ে নাই, আগস্টের কথা মনে পড়ে নাই। ন্যাশনাল মেডিকেল কলেজ না বাংলাদেশ মেডিকেল কলেজ, ওখানে যে একটা মেডিকেল কলেজে ঢুকে যে পেশেন্টদেরকে এবং শিবির সন্দেহের রোগীদেরকে যে পিটাইলো, এটা দেখার পরে আমাদের কি মনে পড়েছে? জুলাই আগস্টে আমরা দেখেছি না, আহতদেরকে চিকিৎসা নিতে দেয়নি ছাত্রলীগ যুবলীগ। তাহলে এই কাজগুলো করবার পরিবেশ কারা তৈরি করছে? এগুলো অ্যাড্রেস করবার দায়িত্ব কার ছিল? আইনশৃঙ্খলা বাহিনী আসলে কি করছে? 6 মাসে 1700+ খুন হয়েছে, পুলিশের অফিসিয়াল রেকর্ড। আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন? এগুলো ডিল করছেন কিনা, কি করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বড় ভাই? তাহলে এই প্রশ্নগুলো তো করতে হবে যে সাডেনলি আপনি দেখতে পাচ্ছেন 5 তারিখের মিটিংগুলোতে আয়োজন করা হয়েছে,
সংস্কৃতি মন্ত্রণালয় একটা ডকুমেন্টারি করেছে যেখানে পরিকল্পিতভাবে তারেক রহমানকে ঘোষক এই আন্দোলনের মহান নেতা করবার চেষ্টা করা হচ্ছে। এতে করে কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান ওনারা বাড়াচ্ছেন না আসলে কমাচ্ছেন? জোর করে কি কাউকে নেতা বানানো যায়? শেখ মুজিবকে হেন কোনো উপকরণ আছে যেটা দিয়ে চেষ্টা করে আমাদের দেবতা বানানোর চেষ্টা করা হয় নাই গত 17 বছরে? 4,500 কোটি টাকা শুধু খরচ করছে মূর্তি বানানোর জন্য। কি লাভ হয়েছে? এই যে শত শত মূর্তি বানাইছে শেখ মুজিবের, মানিক রায় দিছে কোর্টে যে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব দিছে, লাভ হয়েছে? আমরা সবাই জানি মেজর জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাহলে জোর করে যে মহান নেতা বানানো যায় না, এটা তো প্রমাণিত। আর দরকার কেন আপনাদের? তাহলে এক দফার ঘোষণা কে দিলেন? আমরা মাহিন সরকারের ফেসবুকে লিখছি, তিনি বলছেন যে নাহিদ ইসলাম মৃত্যু পরোয়ানায় সই করেই সে এক দফার ঘোষণা দিয়েছেন। হাবিব ভাই বললেন যে তারেক রহমান এক দফার ঘোষণা দিয়েছেন। দেখেন, সেই বিএনপির, আমি এটা বারবার বলতেছি, শেখ মুজিব এবং শেখ পরিবারের, আওয়ামী লীগের একটা হীনমন্যতা আছে মুক্তিযুদ্ধ নিয়ে। যদিও মুক্তিযুদ্ধটা শেখ মুজিবকে সামনে রেখে হয়েছে, শেখ মুজিবকে নেতা মেনে হয়েছে, অস্থায়ী সরকার শেখ মুজিবকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে, শেখ মুজিবের নামে মুজিবনগর সরকার পরিচালিত হয়েছে, তিনি এসেই আবার শপথ ছাড়া দায়িত্বও নিয়েছেন দেশে ফিরে, সবগুলো শেখ মুজিবের নামে হয়েছে সত্য। কিন্তু শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন, তার মেয়ের লেখা যদি পড়েন, নেতা পিতা, সেখানে দেখবেন নেতা ও পিতা, যে তাজউদ্দিন আহমেদ বহুবার বলছে যে মুজিব ভাই একদিন মুজিবনগরে চলেন, মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যে আমরা আসলে যুদ্ধটা কিভাবে সংগঠিত করেছি, ওই পার থেকে কিভাবে গোপনে এসে এই পারে স্বাধীনতার ঘোষণা দিয়ে অপারেশন করে আবার ওই পারে চলে গেছি। বারবার এই কথাটা বলেছেন। আমি মুক্তিযুদ্ধের গল্পটা আপনাকে বলতে চাই, কিন্তু শেখ মুজিব কখনো এই গল্পটা শুনতে চান নাই। বারবার বলেছে এগুলো আমি জানি টানি, আমি সব পড়ছি, আমি এগুলো সব জানি টানি এইসব। কারণ শেখ মুজিবের ভিতরে একটা হীনমন্যতা কাজ করছে, আমি গ্রেট লিডার, আমি এত মহান নেতা, এত বড় নেতা, আমাকে ছাড়া দেশ স্বাধীন করে ফেলাইলো, আমি দেশে ছিলাম না, এটা কিভাবে সম্ভব? গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ করেছে। বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী হামলা, মামলা, খুন, গুমের শিকার হয়েছে। বিএনপি সবচেয়ে বেশি বড় দল আকারে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। হেন কোনো কন্ট্রিবিউশন নাই রাজনৈতিক দল আকারে যা বিএনপি করে নাই, যার প্রত্যেকটাতে বিএনপি অ্যাট দ্য টপ। কিন্তু ইকুয়ালি এটাও সত্য যে বিএনপির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপির নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই, এটা হলো ফ্যাক্ট। এবং এটা নিয়ে বিএনপির টপ লিডারদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করতেছে, একই রকম শেখ মুজিবের মতো। এই হীনমন্যতা দূর করবার জন্য যে কাজগুলো বিএনপি নেতারা করতেছেন, এগুলো দুষ্টামি আকারে দেশের মানুষ পড়তেছে। লাভ হয় নাই, দরকারও নাই, প্রয়োজন নাই। নাহিদ এক দফা ঘোষণা করেছে, আমার তরফ থেকে করছে, হাবিব ভাইয়ের পক্ষ থেকে করছে, জামাত শিবিরের পক্ষ থেকে করছে, হেফাজতের পক্ষ থেকে করছে, বিএনপির পক্ষ থেকে করছে, গণতন্ত্রের পক্ষে করেছে। আমরা যারা যারা চেয়েছিলাম গণতন্ত্র দেশে ফিরে আসুক, বিরোধটা কোথায়? হীনমন্যতা। তাহলে আপনি যে বলছেন যে সবার পক্ষ থেকে নাহিদ ইসলাম, মাতব্বরিটা যে আমি তো করলাম না, আমার দলের ব্যানারে তো এটা হয় নাই। সিম্পল জিনিস, এই ইগোই তো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। পৃথিবীতে সব যুদ্ধের সূত্রপাতটা কি দিয়ে হয়েছে? এই যে ট্রাম্প গত 4 মাস ধরে যে ইরানে অ্যাটাক করে যাচ্ছে, বিষয়টা সোর্সটা কি? ইগো, সিম্পলি ক্ষমতা দেখানো, দাপট, দখল, সম্পত্তি কে নিয়ন্ত্রণ করে দেখাই দিব, ভেনেজুয়েলার মাদুরে উঠায় নিয়ে আসছি, খামিনিরে মাইরা ফালাইছি, তোরেও মাইরা ফালামো, এটা করবো ওইটা করবো। এই ইগো হইল আমাদের সমস্যা। জাতির নেতৃত্বের জন্য আমাদের সবার এই ব্যাপারে আমাদের মানে অনেক বেশি জেনারেস হওয়া দরকার। যার যেখানে অবদান আছে তার সেটা স্বীকার করা দরকার। বিএনপির বাইরে যারা আছেন কন্টিনিউয়াসলি বিএনপিকে এই ব্যাপারে মানে ভিলিফাই করা, বিএনপিকে নিয়ে টিটকারি করা, এটা বন্ধ করতে হবে। অশালীন ভাষায়, যেটা হাবিব ভাই বলেছেন, অশালীন ভাষায় বিএনপির গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দকে মানে গালাগালি করা, কথা বলা, এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক সমালোচনা আমরা সারাদিন করব, হাবিব ভাইয়ের সাথে আমরা সারাদিন দ্বিমত করব, ওনার কথা, ওনার বক্তব্য, ওনার পলিসির বিরোধিতা করব, কিন্তু ব্যক্তিগতভাবে কারো বংশ পরিচয়, ছেলে মেয়ে বউ পরিবার নিয়ে কথা বলাটা খুবই অশুভ। তাহলে এক দফার ঘোষণা কে দিয়েছে? আপনি তো বলছেন নাহিদ দিয়েছেন। আমি আপনার কাছে আবারও আসবো। আপনি নিশ্চয়ই শুনেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। আমি আমার বক্তব্যে বলেছি, উনি তখন ছিলেন না। আমরা অনেক আগের থেকে এক দফাই আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল। এরা আনুষ্ঠানিকভাবে এরা যখন টিভি অফিস থেকে একটা মুসলিকা দিল, বাধ্য হয়ে দিক যেভাবেই হোক, তখন তারা বলেছিল যে আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই,
আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলার সাথে আমরা সম্পর্কিত না। এটা তারাই বলেছে, এটা আছে। এইটা যখন তারা দিল তখন আমি আত্মগোপনে ছিলাম। আমি সেখান থেকে একটা ভিডিও করলাম, ভিডিও করে ভিডিওটা ছেড়ে দিলাম। কী করলে তোমরা আত্মহত্যা করলে? আমাকে তো 90 সালে জাতীয় পার্টির বা এরশাদের সঙ্গে বসানোর জন্য কত চেষ্টা করেছিল, যে মন্ত্রিত্ব দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে। কোনটাই যখন রাজি হলাম না তখন বললো যে আপনার জন্য বুলেট অপেক্ষা করছে। তাই ওইটা প্রিয় জিনিস, ওইটা আমি খেতে রাজি আছি। আমি ক্যাম্পাসের বাইরে মিছিল ছাড়া বেরোতাম না। আমি জানি যে আমাকে সেখন আমি 1 নম্বর টার্গেট ছিলাম। তাই বললাম যে আমি তো ক্যাম্পাসে বিয়ার লাশ হিসাবে পড়ে থাকতে পারতাম, তা আমি তো আত্মসমর্পণ করলাম না। আর তোমাদের আন্দোলনকে কেন্দ্র করে কত শিশু বাচ্চা মারা গেল, বাড়িতে থেকে মারা গেল, রাস্তায় মারা গেল, নিরীহ মানুষ মারা গেল। তোমাদের ধরে নিয়ে আসলো, সবাই জানলো, দেশ জাতি সবাই দেখলো। তোমাদের একটা আঙ্গুল কাটারও ক্ষমতা সরকারের নেই, সেখানে তোমরা এই কাজটা কেন করলে? এই যে অবস্থাটা, আমাদের তো 1 দফার আন্দোলন অনেক আগে থেকে চলতেছিল। তারা যেহেতু 1 দফার সাথে ছিল না, বারবার তারা বলেছে সরকার বিরোধী, সরকার হটানোর আন্দোলনের সাথে আমরা নাই, সরকার প্রধান আন্দোলনের সাথে নেই। তখন শেষে এসে তারা বলে হ্যাঁ আমরাও আসি, আমরা এইসব 1 দফা গেলাম। তা আমাদের তো 1 দফা আগের থেকে অস্বীকার করার কোনো উপায় আছে? আমি নিজে তো কতবার বলেছি, এইটা নতুন করে এইটাকে সামনে নিয়ে আসার তো কোনো দরকার নেই। আমাদের তো চলমান 1 দফা, বহুদিন আগের থেকে আমরা 1 দফা আন্দোলন করেছি, সরকার সরকার কোনো আপোষ নেই। তো এখন এইটা নিয়ে এখন ধরেন এরা যেটাই বলুক না কেন, সারা দেশ জাতি গোষ্ঠীতে না নামতো তাহলে কি এই কয়জন মিলে কি পারতো? এবং এখানে সবচেয়ে বড় মানে আন্দোলনটা ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। দেখেন এই যে টোটাল আন্দোলনে যারা একটা পর্যায়ে গিয়ে আন্দোলনের দায়িত্ব কাঁধে নিল কারা? সাধারণ মানুষ আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরা এই বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, সারা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, কোন আন্দোলন দেখিনি যে বাবা তার 2 বছরের শিশুকে কাঁধে করে নিয়ে আন্দোলন মাথায় আসছে, মা তার মেয়েকে নিয়ে রিক্সাকে নামিয়ে দিয়ে বলছে মা তুই আন্দোলনে যা, ভাই তার আর ভাইকে নিয়ে এসে বলছে তুমি আন্দোলনে থাকো, আমি আসি, পাহারাদার হিসেবে আসি। আমরা দেখেছি না? এটা কোনোদিন এটা হয়েছে? হয়নি। এই আন্দোলনটাকে যদি কেউ কুক্ষিগত করতে আমরাই করেছি তাহলে কি হবে? এবং শেষ করি, এবং বাংলাদেশের ইতিহাসে 52 সাল থেকে শুরু করে পর্যন্ত যত ইতিহাস আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব আন্দোলন নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন রক্ত দিয়েছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে। এই একটা আন্দোলন হলো যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কেউ আত্মহত্যা দেয়নি, শহীদ হয়নি, মারাত্মকভাবে আহত হয়নি। বুঝতে হবে জিনিসটা। এবং এই যে আপনার সমন্বয়কের কথা বলেন, এই যে দীর্ঘদিন ধরে যে সমন্বয়কের দায়িত্ব পালন করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে বড় ধরনের সমন্বয়কের নাম আমরা খুঁজিনি। যত সুযোগ সুবিধা যা বলার উদ্দেশ্য হওয়া সব হওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় যা ছিল তাদের মধ্যে থেকে হয়েছে। এখন এই যে একতরফাভাবে দাবি করা, একতরফা সমস্ত ক্ষমতা কুক্ষিভূত করা, এটা এই নেশাটা কাদের মধ্যে? বিএনপি এর ভিতরে যাওয়ার দরকার নেই, কারণ বিএনপি যদি তার তালিকা তৈরি করা হয় 15.5 বছরে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে, আমরা হাজার হাজার মানুষ জেলে গেছি, আমাদের অনেক লোক গুম হয়েছে, খুন হয়েছে। তো সেই বিএনপিকে আপনি মনেই করেন না যে আন্দোলনে বিএনপি কোনো অবদান আছে? কথায় কথায় বলেন তো পারেন না, তাই পারে নাকি? 52 সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, আমাদের 70-71 সাল পর্যন্ত আমাদের যেতে হয়েছে। 90 সালে আমরা 82 থেকে আন্দোলন শুরু করেছিলাম, 90-তে এসে কুখ্যাত করেছে। ধারাবাহিকতা এই একদিনে এটা হয়নি, ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে 2008 সালের পর থেকে ধারাবাহিকতা হতে 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 শেষে এসে মানুষ অতিষ্ঠ সেকেন্ড হয়ে গেছে। আমরা তো বলতে পারি, আমি আমান খোকন মিলন আলম টালম মিলে আমরা 90 করছি, তা তো বলি না। শুরু হয়েছে সেই 15 ফেব্রুয়ারি থেকে দীপালি শাহ, জাফর, জয়নাল এদের রক্তদানের মধ্যে দিয়ে ধাপে ধাপে সেলিম, রাবণ একটা মিলন। এই জিনিসটা সবাইকে স্বীকার করতে হবে। বিএনপিকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা, এই জিনিসগুলো আমার মনে মোটিভেশন না। আর যেহেতু বিদেশি মেহমান ছিল, পরে বলা যেত যে না, এটা এই জায়গাগুলি। ইসলামী সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক তিনি বলেছেন, আহসান হাবিব জুলাই আন্দোলনে আওয়ামী লীগের গুলিতে শহীদ হয়েছেন। আন্দোলনের শুরু থেকেই তিনি এতে সম্পৃক্ত ছিলেন। সিরিয়াস একটি ইস্যু যে জুলাই যোদ্ধা কে আর জুলাই যোদ্ধা কে নন, গেজেট থেকে নাম বাদ দেওয়ারও দাবি তুলেছেন বিএনপির একজন নেতা, স্থানীয় নেতা। এই বিষয়গুলি আমরা আগেও দেখেছি, কে জুলাই যোদ্ধা আসলে কে জুলাই যোদ্ধা নয়, এটা নিয়ে
আপনার কাছে কি মনে হয় আসলে কেন এই বিষয়গুলো নিয়ে আসছে আবার? এটার খুব সহজ সমাধান আছে। আপনি অ্যাসেম্বলি এলাকার যে ডিসি আছে, ডিসি সাহেবকে দিয়ে একটা কমিটি করে দেন। প্রত্যেক জেলাতে এটা করা দরকার। যেমন আমার এলাকাতে আমি সম্প্রতি শুনলাম যেই 5-6 জনের কবর আমি জিয়ারত করেছি জুলাই শহীদ হিসাবে, তার ভিতরে একজন ছাত্রলীগের কর্মী ছিল, মারামারি করতে গিয়ে ওখানে গুলি খেয়ে মারা গেছে। কিন্তু সে জুলাই শহীদ আকারে একদম ফলক টলক, যেটা সরকারি ফলক টলক আছে, এটা লাগানো আছে, এবং আমি তার কবরও জিয়ারত করে আসছি, গেজেটভুক্ত আর কি। তো এখন আমার মনে হয় যে একটা কমিটি করা দরকার, প্রত্যেক জেলাতে ডিসিদেরকে দায়িত্ব দিলেই হয়। আপনি জুলাই শহীদ হিসাবে যাদেরকে তালিকাভুক্ত করা হয়েছে তাদেরকে স্থানীয় ইনভেস্টিগেশনের মধ্য দিয়ে সারা দেশে হতে পারে, অসম্ভব কিছু না। আপনি ধরেন মানে অভাব অনটনের দেশ, টাউট বাটপারের দেশ, সোনার বাংলায় অসম্ভব বলে কোনো জিনিস নাই, এটা অপার সম্ভাবনার একটা দেশ। আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে এমন লোকও জুলাই শহীদের তালিকাতে আছে, ট্রিটমেন্ট নিতে ঢাকা মেডিকেলে আসছে আন্দোলনের সময়। তো এটা বিশাল সুযোগ পেয়ে গেছে। একই সময় আসলে আহত হয়েছে কথা সত্য, তার একই টাইমে আন্দোলনের সময় তার মেডিকেল এভিডেন্স আছে। এরপরে হচ্ছে যে ওই মেডিকেল এভিডেন্স জমা দিয়ে আসে আপনার তালিকাভুক্ত হয়ে গেছে। আবার বহু শহীদ তালিকাভুক্ত হতে পারে নাই কারণ তার মেডিকেল এভিডেন্স নাই, শর্তের ভিতরে আছে। কারণ ওই সময় জানেন যে অনেক হাসপাতাল চিকিৎসা দিয়েছে, কাগজ দেয়নি, সরকার বলে দিয়েছে যে কাউকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। এই বিষয়গুলো কি আগে ঠিক করার দরকার ছিল না? সেটা না করে আমরা করছি যে আসলে কার ছিল যে আমরা, এবং এটা বারবার দাবিও করেছি যে একটা কমিটি করা, ছাত্রদেরকে দিয়ে শহীদদের তালিকা করার যে দায়িত্বটা সরকার দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আসলে একটা জাজকে দিয়ে একটা হাই পাওয়ার্ড কমিটি করে দেওয়া দরকার ছিল, যাদের অধীনে ছাত্ররা হয়তো কাজ করতে পারতো। কিন্তু সেটা না করে, যেমন ধরেন ছাত্র যদি ডিসিকে ফোন দিয়ে বলে যে আপনার এখানে কে কে শহীদ হয়েছে আপনি আমাকে বলেন, মানে আপনি জুলাই অভ্যুত্থানে যাই করেন না কেন, আপনি তার ছেলের বয়সী, তো ডিসি আপনার কথা কেন শুনবে? তো এই বাস্তবতাটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ইমিডিয়েটলি সমাধান করে ফেলা দরকার। তা না হলে 71 ব্যবসার যে ঘটনাগুলো ঘটেছে, ওই চেতনা ব্যবসাগুলো আগামী কয়েক বছর পরে মোটা দাগে ফিরে আসবে। বিএনপি ইতিমধ্যে দেখেন বিএনপির শহীদের তালিকা আলাদা করে করতেছে, অন্য দল তার শহীদের তালিকা আলাদা করে করতেছে। এটা খুব ভয়ঙ্কর ব্যাপার। কোনো দলকে শহীদের তালিকা আলাদা করে করতে দেয়া যাবে না। দলকে করতে দিলেই এখানে ব্যবসার প্রশ্ন চলে আসবে। ইতিমধ্যে দেখেন সরকারের প্ররোচনায় শহীদ পরিবারের এক অংশকে দিয়ে সোসাইটি করেছে, শহীদ পরিবারের আহত পরিবারের আর এক অংশ দিয়ে অ্যাসোসিয়েশন করেছে। মানে এটা ডিফারেন্ট মন্ত্রণালয় চালাচ্ছে, সরকারের বিভিন্ন গ্রুপ এটা চালাচ্ছে। অথচ অন্তর্বর্তীকালীন সরকার একটা প্রতিষ্ঠান করে দিয়েছিল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, তারাই মূল পুরো ব্যাপারটা দেখবে। সেখানে আবার ফান্ডিং অফ করে দিয়েছে আমলারা। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় টাকা দিচ্ছে না, গত 5-6 মাস ধরে সেখানে বেতন পাচ্ছে না। সরকারের কথা ছিল 300 কোটি টাকা দিবে পুনর্বাসনের জন্য, 100 কোটি টাকা দেওয়ার পরে আর টাকা দিচ্ছে না। তো এই কাজগুলো আমরা 71-এর বাস্তবতার পরেও শিখি নাই। আমার কাছে মনে হয়েছে সময়টা পার হয়ে যায় নাই, খুবই রিসেন্ট ঘটনা, 2 বছর। আমাদের ইমিডিয়েটলি এটা প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে একটা ট্রান্সপারেন্ট মেকানিজম ডেভেলপ করা দরকার, যেন এইটা নিয়ে কোনো দল, সরকারি দল, বিরোধী দল, কোনো দল যেন এটি ব্যবসা করতে না পারে। জি, আমি হাবিব ভাইয়ের কাছে আসছি। হাবিব ভাই, আজকে সময় খুবই কম, আমি খুব ছোট করে একটি বিষয় উল্লেখ করতে চাই। জামায়াত আমির একটি বক্তব্য দিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান সবার হলে এত দলীয়করণ কেন হচ্ছে সে প্রশ্ন তুলেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এই জুলাই আমাদের সকলের যদি হয় তাহলে জুলাইকে আমরা কেন রাজনীতিকরণ করব? এটা তো হওয়া উচিত নয়। তিনি বলেছেন যে দলীয়করণ করা হচ্ছে। আমি ওনার প্রশ্নের উত্তর দিয়ে দিই। জি, যে 5 তারিখের পর ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাং বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ে কারা ছিল, ভিসি ছিল কারা? সবারই তো হয়ে থাকে, তো ওনাদের ভিসিগুলি ওনাদের হলো কেন? প্রশাসনে আমি তো নির্বাচনটা করলাম, ওখানে আমার ডিসি ছিল জামাত, ইউনো জামাত, দুই উপজেলা ইউনো জামাত, কেন? এই যে তারা বলতেছে যে তাহলে সবার, তাহলে ওরা তো সব নিজেদের করে নিয়েছিল, সে কথা মনে ছিল না। আজকে খুব পরিষ্কার যে জিনিসটা বলতে চাই যে আহসান ফুয়াদের সাথে ওই ক্ষেত্রে আমি একমত যে স্বাধীনতা যুদ্ধের পর আমার নিজের চোখে, আমি তো মুক্তিতে গিয়েছিলাম, লাস্টে আমার হায়ার ট্রেনিং যখন দিবে তখন আমাদেরকে বলে দেয় অবদেশে ফিরে যান, আমাদের সার্টিফিকেট দিতে যায়নি, এখনও নেই। ও যারা মুক্তিতে বিরোধ করেছে অনেক আছে, বিরোধ করে রাজাকার, তারা মুক্তিতে সার্টিফিকেট নিয়ে আপনার একের পর একটা তাদের ছেলে মেয়েদের চাকরি বাকরি করে দিয়েছে। আমরা সেটা দেখতে চাই না। যেমন ওইটা বলেছে বিএনপির ওই নেতা, সেটা সঠিকভাবে যদি বলে থাকে অবশ্যই সেটা তাকে বাদ দিতে হবে। ঠিক তেমনিভাবে এর মধ্যে যারা
ওই যেটা বললো চিকিৎসা নিতে এসেছে বা অন্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি বলছেন বিএনপি নেতা বলছেন যে ছিনতাইয়ের জন্য, কিন্তু তার পক্ষে তো আরেকজন আছে যে জামায়াতের আরেকজন বলছেন পক্ষে, যে এখন সেটা এখন তার নিরপেক্ষ এখন বিচার করুক। যদি 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 বিএনপির দাবি যদি অসত্য হয় তারপর এটা সত্য হবে, আর যদি সত্যি প্রকৃতপক্ষে তুলে দেওয়া হয় তাহলে বিএনপি দাবি বিএনপি প্রত্যাহার করে নেবে, এরকম পরিষ্কার কথা। এখন কথা হলো যে আজকে আমরা যে জায়গায় যাচ্ছি, স্বাধীনতা যুদ্ধের পথে আমরা দেখলাম যে এখন অসহনীয় একটা জায়গায় আমরা চলে যাচ্ছে। আমি সাদিক কামালের বক্তব্য দেখলাম কালকে, বলতে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে বিতাড়িত হবে এবং ছাত্রলীগকে যেভাবে করেছিলাম। তো বাবারা 15.5 বছর যখন ছাত্রলীগ ছিল ক্যাম্পাসে, তখন আপনারা কোথায় ছিলেন বাবা? একদিন একটা মিছিল করেছেন। ছাত্রদল তো মিছিল করতে গিয়ে পিঠা খেয়েছে কত, সুলতান সালদার টুকু থেকে শুরু করে, এবং ছাত্রদলের অসংখ্য ছেলেরা মেধার মাধ্যমে ভর্তি হয়েছিল। অনেকেই আছে তার বিশ্ববিদ্যালয়ে পাশ করে যেতে পারেনি, বাবা মার কাছে ফিরে গেছে ইন্টারমিডিয়েট পাস হিসাবে। একজন ছাত্র শিবির বলতে পারবে যে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, হলে থাকতে পারি নাই, হলে সাবসিডি সস্তা দামে খেতে পারিনি, আমার লেখাপড়া যেমন অসমাপ্ত করে চলে আসতে, বলতে পারবে? আজকে গর্ব করে বলে এতই যদি ক্ষমতা থাকতো, ছাত্রদলকে যখন বলা হচ্ছে এতই ক্ষমতা, তখন কোথায় ছিলেন? আমিও যদি এতই যদি ক্ষমতা থেকে থাকতো তখন মিছিল করেন না কেন? এই যে কথায় কথা বলে এই আন্দোলনের মধ্যে বিএনপি সবচেয়ে লাভবান হয়েছে। আমি বলছি নো, বিএনপির আগে 3-4 বার ক্ষমতা ছিল, এই তো এই সরকারকে যেতেই হতো, 15.5 বছর না 17.5 বছর না 18.5 বছর থাকতো, যেতেই তো হতো। তারপর বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারতো। আপনারা কোথায় হতেন? আজকে যে সবচেয়ে সুবিধাভোগী আপনারা হয়েছেন, আপনারা বিভিন্ন উপদেষ্টা হয়েছেন, জীবনে কোনো চিন্তা করেছেন? যারা হয়েছে তারা কি তাদের অসম্মান করে বলতেছে না, বোঝানোর জন্য বলতেছে। যারা কোনো কলেজ, কোনো ক্যাম্পাসে কোথাও কোন নেতাই ছিল না, বরঞ্চ অনেকে যে সাজিদ আলমের বক্তব্য শুনতেছে তারা সব ছাত্রলীগ ছিল অনেকেই। তো তারা বলে যে আমাদের কারণে, আমাদের কাছে বেশি পেয়েছেন তো আপনারা। জামাত আছে, জামাত 78টা আসন পেত কোনোদিন? ডক্টর ইউনূসের স্বর্ণপূজা না পেত, এই এনসিপির যদি না পেত, আশকারা না পেত, জামাত কেন এত সিট পাবে? এই দেশে অবদান কি আছে তাদের? বলবেন যে হ্যাঁ আপনাদের সাথে ছিল আন্দোলন, হ্যাঁ আমাদের আন্দোলন ছিল, তাই ব্রিটিশ স্বাধীনতার বিরোধিতা করেছে, সেটা ভুলে যাবো? আজকে এই যে রংপুর জেলার বিশ্ববিদ্যালয় ঘটনা ঘটলো, অবশ্যই অবশ্যই আমি বলবো সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধ অপরাধী ছিল না? তাকে যদি ফাঁসি দেওয়া হয় সেদিন আমি চ্যালেঞ্জ করেছিলাম, আমাকে অ্যারেস্ট করতে গিয়েছিল, কেন থাকবে সে? 73 সালে দেশে ফিরে এসেছে, আব্দুল কুদ্দুস মাখন তাকে সার্টিফাই করেছে, সে বিদেশ ছিল। এবং সালাউদ্দিন কাদের কিউসি যে সমুদ্রগামী জাহাজ, এই কিউসি নাম দেওয়া 32 নম্বর থেকে তৎকালীন প্রধানমন্ত্রী। রাশিয়াতে গো মানার জন্য টোটাল দিয়েছিল তাদেরকে। এর এক সময়ের কথা মনে রেখেছিল, যখন উনি ইতে যেতেন, চিরাং যেতেন, খাওয়াই দাওয়া আসার সময় রাজনীতি করতেন, টাকাও দিয়ে দিতেন। তো সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি কেন নিজামী সাহেবের সাথে এদেশে থাকবে? তারা তো শিক্ষিত। স্বাধীনতা যুদ্ধে যদি কেউ বলতে পারে যে জামাত ইসলাম স্বাধীনতা যুদ্ধের পক্ষে ছিল এবং বিপক্ষে ছিল না, কালকে মেজর আখতারুজ্জামানের সাথে আমার একটা টক হয়েছে অনলাইনে, আমি বলে আখতার বলেন তো, সারা পৃথিবী নিয়ে এসে আপনি বলেন জামাত স্বাধীনতার পক্ষে ছিল, প্রমাণ করতে পারবেন? আর কোনো কিছু আমি বলো জামাত স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কীভাবে? যারা আলবদর সৃষ্টি করেছিল, রাজাকার সৃষ্টি করেছিল, শান্তি কমিটি সৃষ্টি করেছিল, এবং 54 বছর তারা একদিনও তারা সবার স্মৃতির সাথে যায়নি। এইবার গিয়েছিল তার বিরোধী দল। তাই যে 21শে ফেব্রুয়ারি বা যে 21শে ফেব্রুয়ারির মধ্যে যে শহীদ মিনারের গর্ভে জন্ম হয়েছে, বাংলাদেশে জন্ম হয়েছে, সেখানে কোনোদিন জানি তারা। এইবার তারা গিয়েছিল, যখন সাংবাদিক জিজ্ঞাসা করেছে যে আপনি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন, উনি বলেছেন যে রাষ্ট্রীয় শিষ্টাচার কালচার, আমাকে রাষ্ট্রীয় বিরোধী দল নেতা। তারা যদি এখন এতগুলি আসন পাওয়ার পর উল্টা যদি আবার তারা ক্লেম করে যে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, বিএনপি ভোট চুরি করেছে, বিএনপি ভোট পাবেই, আমি যেমন চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এখন ভোট রাতের বেলা সিল মারা হয়েছে, আমি একদম প্রমাণ করে দেবো। এই যে অবস্থাতে এখন এই কথা 7 দিন 6 মাস হলোই না, আপনি টাইম দিয়ে দিচ্ছেন যে এই কদিনের ভিতরে আপনাকে চলে যেতে হবে ক্ষমতা। ঠিক আছে, চলে যাবো, আপনি আসবেন ক্ষমতায়, আপনি আসলে কীভাবে চালাবেন? আপনাদের কীভাবে চালান? আজকে অনর্থক যে কথাগুলো বলছে, গ্যাস 15.5 বছর আওয়ামী লীগ গ্যাস উত্তোলন করেনি। এখন কি এমন জিনিস যে বাজারে গেলাম, ওইয়ের দোকান থেকে মিষ্টি কিনে চলে আসলাম, একটা গ্যাস উত্তোলন করতে হবে, তার তো একটা সময় দরকার আছে। আপনি যদি ক্ষমতা আসতেন, তাদের উদ্দেশ্য বলতেছে, তাহলে ইরানকে আক্রান্ত হতো না? না, বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতা এসেছে, এই ট্রাম্প বলবে না ইরানকে আক্রমণ করতে যাওয়া যাবে না, তার কাছে তেলে সংকট হলে আমরা জামাত ইসলামের ক্ষতি হবে, এমনকি কোন কথা? এই যে দেশ মতো কথাবার্তা, দেশ মতো ভাষা, আমি বলছি এই ভাষা পরিহার করতে হবে। ম্যাডাম জিয়া মারা গেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে কথা বলে, পর কি বলে যে খুনি
স্বৈরাচার জিয়াউর রহমান, ম্যাডামকে বলে তুমি টাকা আত্মসাৎকারী বেগম খালেদা জিয়া, তারেক রহমান করলে খনি চোর, কি সব স্লোগান দেয়। এখান থেকে সরে আসতে হবে যদি মনে করে থাকে, যদি মনে করে থাকে যে আওয়ামী লীগকে সাথে করে নিয়ে অস্থিরতা সৃষ্টি করে তারাই ক্ষমতায় যাবে, সেটা কিন্তু হবে না। বলতে কি হবে, আজকে আমরা একটা সময় দেখেছি এই যে দীর্ঘদিন যখন এরা ক্ষমতা ছিল, এর সাথে সব বিভিন্ন মুক্তিযুদ্ধকে দাবি করতো না। আওয়ামী লীগ যখন ক্ষমতা আসে তখন সবাই মুক্তিযুদ্ধ দাবি করেছে, তাই এখন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এখন আজকে সবাই আমরা জুলাই যোদ্ধা হওয়ার জন্য আমরা নিজেরা না হয়েও জুলাই যুদ্ধ পরিস্থিতি যাচ্ছে। কোনো কারণে, আল্লাহ না করুক, এটা আমরা চাই না, কোনো কারণে যদি আমাদের এই ভুল বুঝাবুঝি, আমাদের এই সমস্ত অসমান আচরণ, এই সমস্ত কারণে যদি কোনো অঘটন ঘটে, সেদিন জুলাই যুদ্ধ বলে কেউ আর স্বীকার করুন আমি জুলাই যুদ্ধে ছিলাম। ওই পরিণতির দিকে আমরা যেতে চাই না, ওই পরিণতির দিকে আমরা যেতে চাই না। এখনো মনে করি আসুন সবাই মিলে আমরা সামনে একটা সুন্দর দেশ গড়ি, ভুল ভ্রান্তি যা হচ্ছে সব আমরা পরিত্যাগ করি। জি, আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ফরাদ ভাইকে দিয়ে শুরু করতে চাই। ছাত্রদল শিবিরের মধ্যেই হঠাৎ করে সংঘর্ষ কেন, মুখোমুখি অবস্থান নিতে হলো কেন? একেবারে শেষ পর্যায়ে চলে এসেছেন। মানে ওইটা তো ক্যাম্পাস টু ক্যাম্পাস আলাদা আলাদা রিজন। বেগম রোকেয়াতে একটা কারণে হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্য কারণে হয়েছে। বাট মোটা দাগে হচ্ছে যে বাংলাদেশের ছাত্র রাজনীতি তো সহিংসতা মুক্ত না, ক্যাম্পাস দখলের রাজনীতি আছে, কার নেতৃত্বে আছে, ক্ষমতার বড়াইটা দেখানো, ক্ষমতা দেখায়, ভোট দেখায়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ইয়াং ছেলে মেয়েদেরকে রিক্রুট করা, এই যে কাঠামোগত আপনার রাজনীতির কালচার ক্যাম্পাসগুলোতে বিরাজ করছে। এই জন্য আমি বরাবরই বলেছি যে ক্যাম্পাসকে সকল ধরনের রাজনীতি মুক্ত করতে হবে। দলীয় রাজনীতি করতে পারবে না, কোনো দলের শিবিরও করতে পারবে না, ছাত্র দলও করতে পারবে না, ডান বাম কোনো পলিটিক্স ক্যাম্পাসে চলবে না। ক্যাম্পাসের বাইরে কোনো শিক্ষক পলিটিক্স করতে পারবে না, কোনো কর্মকর্তা কর্মচারী পলিটিক্স করতে পারবে না। শুধুমাত্র রাজনৈতিক পার্টিসিপেশন হবে ছাত্র সংসদের মাধ্যমে প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ে, যেখানে কেউ প্যানেল নির্বাচন করতে পারবে না। ব্যক্তি ছাত্র তার মেধা যোগ্যতা দিয়ে পদের বিপরীতে সে নির্বাচন করবে। ঠিক একইভাবে যদি এই কালচার এবং টিএসসি এই কালচারটা যদি আপনি ক্যাম্পাসে আনতে পারেন, তাহলে লেখাপড়ার মান বাড়বে। তা না হলে যেটা হচ্ছে, সেটা কি সম্ভব? আপনি যে কথা বলছেন যে রাজনীতি মুক্ত হবে, স্টুডেন্ট পলিটিক্স ইজ অলরেডি ডেড। বাংলাদেশে ছাত্র রাজনীতি অলরেডি ডেড, এটা নাই। এটার কোনো রেসপেক্ট, এটার কোনো রিপ্রেজেন্টেশন কিছুই নাই। যেটা আছে সেটা হচ্ছে গুন্ডামি, মাস্তানি, চাঁদাবাজি, ক্ষমতা দেখানো, ভাবসাব দেখানো, কিছুই নাই। সবাই কি দায়ী করছে? সব ছাত্র সংগঠনই কি দায়ী করছে? কালেকটিভলি ছাত্র রাজনীতির কালেকটিভ রেজাল্ট হচ্ছে জিরো এখন, বেসিক্যালি এর কোনো কন্ট্রিবিউশন নাই এখন। এই জন্য হচ্ছে আপনাকে নির্বাচিত সংসদের প্ল্যাটফর্মে যাইতে হবে, শুধু সংসদ। এই সংসদের মধ্য দিয়ে যারা ব্যক্তিগতভাবে কোনো দলের যদি ছেলেপেলে হয় তাকে বেছে নেবে, ছাত্রছাত্রীরা বেছে নেবে। তা না হলে আপনি ক্যাম্পাসে লেখাপড়ার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। বাংলাদেশে এমপি মন্ত্রীরা বড় বড় দলের আমার গ্রামের গরিব কৃষক পরিবারের ছেলেমেয়েদের জীবন নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে খেলতেছে। মরে কে, জেলে যায় কে? মানে আপনি একটা জীবনকে শিবির আকারে ভাবছেন, একটা জীবনকে আপনি ছাত্র দল আকারে ভাবছেন, একজন আরেকজনকে হত্যা করছেন, কিন্তু মারা যাওয়ার পরে ওই মানুষটা আসলে কার? ওই কৃষকের তো, ওই কুদ্দুস বয়াতির তো, ওই গরিব মায়েটার তো। তাহলে রাষ্ট্র আকারে তো আপনি প্রত্যেকটা জীবনের স্যাংটিটির দায়িত্ব তো আপনার। অতএব সেই জায়গায় আমরা বোধ করছি। এবং দেখেন তো বিএনপি আওয়ামী লীগের বড় এমপি মন্ত্রী যারা ছিল গত 50 বছরে, কার ছেলে মেয়ে পলিটিক্স করছে? কার ছেলে মেয়ে? একজন দুজনের, 5 জনের নাম বলেন যে এরা এত ফজিলতের একটা কাজ বিএনপি আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তো তার ছেলে মেয়েদেরকে ওই কলেজে ভর্তি করা দিয়ে আসে না। আর এইটা কইরা আমি এমপি মন্ত্রী হয়েছে, যা তোরে আজকে ছাত্র দলে ছাত্রলীগের নাম লেখায় দিয়ে আসলাম, এটা তো করে না। ভালো স্কুল কলেজে আমিও পড়ছি, আমার পোলাপানও তো পড়ে। আপনার বাপ মা ভালো স্কুল কলেজে পড়ে থাকলে আপনাকে তো স্কুল কলেজে পাঠায়। আমরা নামাজ পড়লে সওয়াব হয়, বাপ মা নামাজ পড়লে সওয়াব হয়, পোলাপানরা তো মসজিদে নিয়ে যায়। তো ছাত্রদল ছাত্রলীগে নাম লেখায় না কেন? এত ফজিলতের যদি জিনিসটা হয়ে থাকে। কিন্তু দেখেন সেকেন্ড থার্ড জেনারেশনের ওই এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা ঠিকই এসে এমপি হইতেছে, মন্ত্রী হইতেছে। ক্যাবিনেটে কত ফেস দেখেন তো। জীবনে কোনোদিন এই ছাত্র দলের পোলাপানের মতো এই গাড়ির সামনে পিছনে টোকাইয়ের মতো দৌড়াইছে কিনা? এমপি মন্ত্রী হইল কেমনে? কি কাজ করছে? বহু এমপি মন্ত্রী হয়েছে, আমরা তো কোনোদিন দেখি নাই একটু ঘাম ঝরাইছে। ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মীর ভিতরে তার গত 17 বছরে কোনো অবদান আছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে? দেশেও ছিল না, এরা এমপি মন্ত্রী হইল, কিসের ভিত্তিতে হইল? তাহলে আপনি আসলে কাদের জীবন নিয়ে খেলতেছেন? তাহলে আমরা চাই আপনার ছেলে মেয়ে, নিজের ছেলে মেয়েকে আপনি যত টাকা প্রোটেক্টিভ মনে করেন, তাকে ইংলিশ মিডিয়ামে পড়াইতে হবে, তাকে বিদেশে পাঠাইতে হবে, তাকে সিঙ্গাপুরে মরার আগে ট্রিটমেন্টের জন্য পাঠাইতে হবে। তাহলে কৃষকের ছেলে মেয়ের জন্য চিন্তা করছেন না কেন? পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে কারা? গ্রামীণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, কৃষক পরিবার, স্ট্রাগলিং ফ্যামিলির ছেলেমেয়েরাই তো পড়ে। এই চিন্তাটা কে করবে? তাহলে রাষ্ট্র আকারে সবাইকে করতে হবে।
কারণ সেটা এর কি যে করছে? লস, এই কথা তো আমরা বছর যুগ যুগ বলতেই হবে, বলছি। বলে যাইতে হবে, এবং তাহলে করবেটা কি? এবং এটা বাধ্য হয়ে করতে হবে। এই পরিবর্তনটা কারণে কই? কারণ হচ্ছে ছাত্র রাজনীতির কোনো আপিল নাই। ছাত্র সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতৃত্বে মানুষ নামছে না। হাবিব ভাই যে বারবার বলছে তাদের নেতারা এক দফার ঘোষণা দিচ্ছে, তো মানুষ নামে নাই কেন 17 বছর? ওনাদের পিছনে কোটি কোটি মানুষ নামে নাই কেন আবাবিলের মতো? ওই 36 জুলাই পোলাপানের পিছনে নামছে কেন? এই বাচ্চা কাচ্চা পোলাপানের পিছনে, নাম পরিচয়হীন পোলাপানের পিছনেই তো নামছে। এটা আপনাদেরকে আত্মসমালোচনা করতে হবে যে আমরা 3 বার ক্ষমতায় ছিলাম, আমাদের সারা দেশের গ্রামে গঞ্জ পর্যন্ত কমিটি আছে, ডাকলে মানুষ নামে না কেন? ভ্যাট বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, কোনো আন্দোলন, রোড সেফটি আন্দোলন একটাও কেন ছাত্র সংগঠনের নেতৃত্বে হয় নাই? প্রত্যেকটা ছাত্র সংগঠনকে এই প্রশ্ন করতে হবে। আজকে সবাই নেতা হয়ে আসছে না, পিছন দিয়ে আমি ডাক দিছিলাম, ওইখান থেকে আমি ওইখানে লোক পাঠাইছিলাম, ওইখান থেকে আমি এটা লিখে দিছিলাম, ওইখান থেকে আমি এটা পাঠ করতে কইছিলাম, হ্যারে কইছিলাম ওইটা করেন, সব পিছনে পিছনে করছেন। তা আপনারা সামনে আসেন নাই কেন? কারণ আপনারা জানেন আপনারা সামনে গেলে মানুষ নামবে না আপনাদেরকে। আপনাদের চরিত্র এত সুন্দর, ফুলের মতো পবিত্র। এই আত্মসমালোচনা রাজনৈতিক ছাত্র সংগঠনের মূল দলগুলোকে করতে হবে। আমরা হাবিব ভাই 80-র দশকে আমরা বাস করি না। 2026 ফান্ডামেন্টালি ডিফারেন্ট জগৎ। এই জগতে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে না পারলে আপনার পাশে এসে কেউ দাঁড়াবে না। আমি আমাকে আজকে শেষ করি। আমার একেবারে শেষ নেই, কয়েক সেকেন্ডে বলে আমার বাংলাদেশটা সৃষ্টি হয়েছে, আমার মায়ের ভাটা সৃষ্টি হয়েছে কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আমি সেই ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলতে পারবো না। আমি সুষ্ঠু ছাত্র রাজনীতি, সুষ্ঠু ধারা চাই। আর ব্যারিস্টার ফওয়াদ যারা বলছেন, আমাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ নেমেছে, লক্ষ লক্ষ মানুষ। আমরা তো বিভিন্ন বিভাগে সমাবেশ করেছি, ট্রেন বন্ধ করে দিয়েছিল, বাস বন্ধ করে দিয়েছিল, এয়ার বন্ধ করে দিয়েছিল, মোটরসাইকেল বন্ধ করে, দোকান বন্ধ, আমরা যাইনি সেখানে। ওইভাবেই আমরা গড়ে উঠেছি। এখন এদের সবাই মিলে, আমি তো আগে বলেছি, সব মানুষ অতিষ্ঠ হয়ে গেছিল, এই জন্য সবাই নেমেছিল। এই জন্য আমরা সবাইকে দেখেছি, বিভাজনটা আমরা দেখতে চাই না। এই কথা হাবিব আমাকে শেষ করতে হচ্ছে আজকে এখানে। আপনাদের দুজনকে